প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা হৃৎপিণ্ডের যত কথা এই অধ্যায়ের পাঠ ৩.৩ রক্ত সঞ্চালন সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ের শুরুতে আমরা জেনেছি যে রক্ত সংবহনতন্ত্রের দ্বারা মেরুদণ্ডী প্রাণীদের দেহে রক্ত সঞ্চালন হয়। মানবদেহে রক্ত সংবহনতন্ত্রের প্রধান অংশগুলো হল হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। এগুলোর কাজ সম্পর্কে এবং গঠন সম্পর্কে আমাদের জানার দরকার, তাই এখন এগুলোর গঠন এবং কাজ সম্পর্কে আলোচনা করা হবে। প্রথমেই দেখব হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড রক্ত সংবহনতন্ত্রের অন্তর্গত একরকম পাম্প অঙ্গ। হৃৎপিণ্ড অনবরত সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। আমাদের সারা দেহে যে রক্ত সবসময় চলমান থাকে তার প্রধান কারণ হলো এই হৃৎপিণ্ডের সংকুচন এবং প্রসারণ। এটি ক্রমাগতভাবে সংকুচিত এবং প্রসারিত হতে থাকে। মানুষের হৃৎপিণ্ড বক্ষ গহ্বরে ফুসফুস দুটির মাঝখানে এবং মধ্যচ্ছদার উপরে অবস্থিত। হৃৎপিণ্ডের প্রশস্ত প্রান্তটি উপরের দিকে এবং সুচালু প্রান্তটি নিচের দিকে বিন্যস্ত থাকে। অর্থাৎ হৃৎপিণ্ডটি দেখতে মূলত অনেকটা ত্রিভুজের মতো। এর একটি প্রান্ত হচ্ছে প্রশস্ত এবং আরেকটি প্রান্ত হচ্ছে সুচালু। আর এই প্রশস্ত প্রান্তটি থাকে হচ্ছে উপরের দিকে এবং সরু প্রান্তটি নিচের দিকে অবস্থিত। আর হৃৎপিণ্ডের অবস্থান কোথায় সে সম্পর্কে এখানে আমরা জানতে পারলাম। হৃৎপিণ্ডটি দ্বিস্তরী পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে বেষ্টিত থাকে। উভয় স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, যেটি হৃৎপিণ্ডকে সংকুচনে সাহায্য করে। মানুষের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। উপরের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম নিলয় বলে। দুটি অলিন্দের ভেতরকার প্রাচীর পাতলা, কিন্তু নিলয় দুটির প্রাচীর পুরু এবং পেশিবহুল। ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা এবং একটি নিম্ন মহাশিরা যুক্ত থাকে এবং বাম নিলয়ের সঙ্গে 4টি পালমোনারি শিরা যুক্ত থাকে। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী এবং বাম নিলয় থেকে মহাধমনী উৎপত্তি হয়েছে। তাহলে দেখো একটি চিত্র রয়েছে, চিত্র 3.8 হৃৎপিণ্ড। এখানে হৃৎপিণ্ডের একটি গঠনের চিত্র দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকের যে দুটি অংশ অর্থাৎ চেম্বার, একটি হচ্ছে ডান অলিন্দ আর একটি হচ্ছে বাম অলিন্দ, অনেকটা হলুদ বর্ণের যে দুটি আমরা দেখতে পাচ্ছি। আর নিচের দিকে রয়েছে দুটি নিলয়, একটি ডান নিলয় এবং একটি বাম নিলয়। এবং অলিন্দ এবং নিলয় থেকে বেশ কিছু ধমনী এবং শিরা যুক্ত আছে। সাধারণত শিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে আর ধমনীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড হতে বেরিয়ে যায়। তো এর পরের যে একটি চিত্র অর্থাৎ হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, সেই চিত্রটি মূলত আমাদের ভালো করে শিখতে হবে এবং আঁকা শিখতে হবে। পরীক্ষায় অনেক সময় আসে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো, সেটি হচ্ছে চিত্র 3.11। ওই চিত্র সম্পর্কে বর্ণনা একটু পরে করছি, তার আগে আমরা আরো দুটি অঙ্গ সম্পর্কে জেনে নিব। এগুলো হচ্ছে ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। প্রথমে দেখব ধমনী সম্পর্কে। ধমনী যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে ধমনী বা আর্টারি বলে। অর্থাৎ ধমনীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড হতে সারা দেহে প্রবাহিত হয়।
ধমনীর প্রাচীর পুরু এবং 3টি স্তরে গঠিত। এদের গহ্বর ছোট। ধমনীতে কোনো কপাটিকা থাকে না, ফলে ধমনী দিয়ে রক্ত বেগে প্রবাহিত হয়। ধমনীর স্পন্দন আছে। ধমনী শরীরের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখায় বিভক্ত হয় এবং এদের শাখা ধমনী এবং আর্টারিওল বলে। অর্থাৎ শাখা ধমনী হচ্ছে ধমনীগুলো যখন বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যায় তখন এগুলোকে বলা হয় শাখা ধমনী বা আর্টারিওল। এগুলো ক্রমশ শাখা প্রশাখায় বিভক্ত হয়ে অবশেষে সূক্ষ্মাতি সূক্ষ্ম কৌশিক জালিকায় শেষ হয়। ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়, তবে ফুসফুসীয় ধমনী এর ব্যতিক্রম। এই রক্তনালী দিয়ে হৃৎপিণ্ড ফুসফুসে রক্ত প্রেরণ করে বলে এটিকে ধমনী বলা হলো। এটি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। মূলত ধমনীর সংজ্ঞা হলো যে সমস্ত নালিকার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড হতে বেরিয়ে যায় সেগুলো হচ্ছে ধমনী। সাধারণত ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে এবং এগুলো হৃৎপিণ্ড হতে বেরিয়ে যায়। আর ধমনীর গঠন যদি আমরা লক্ষ্য করি, উপরের চিত্র প্রথমের যে চিত্রটা, চিত্র 3.9, এখানে একেবারে শুরুর চিত্রটাই হচ্ছে ধমনী। এখানে আমরা দেখতে পাচ্ছি ধমনীর প্রাচীর বেশ পুরু থাকে আর এর ভিতরে যে ছিদ্র অর্থাৎ গহ্বর এটি থাকে অনেক সরু, যার ফলে ধমনীর ভিতর দিয়ে রক্ত অনেক দ্রুত গতিতে প্রবাহিত হয় এবং ধমনীতে কোনো কপাটিকা থাকে না, মানে কোনো বাধা থাকে না, যার ফলে রক্ত সহজেই দ্রুত প্রবাহিত হতে পারে। আর ধমনী যেহেতু হৃৎপিণ্ড থেকে রক্ত পরিবহন মানে রক্ত ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয়, এজন্য যেহেতু হৃৎপিণ্ড হতে পাম্প হয়ে রক্তটা বেরিয়ে আসে, এজন্য ধমনীর অভ্যন্তরে অর্থাৎ ধমনীর ভিতর দিয়ে রক্ত বেশ দ্রুত গতিতে প্রবাহিত হয় এবং ধমনীগুলো থেকে প্রথমে হৃৎপিণ্ড থেকে মহাধমনী, পরবর্তীতে মহাধমনী থেকে আরো বিভিন্ন শাখা ধমনী এবং সর্বশেষ কৌশিক জালিকায় গিয়ে এই রক্ত প্রবাহর সমাপ্তি ঘটে। কৌশিক জালিকায় হচ্ছে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রক্ত নালিকা। এগুলোতে রক্ত পরবর্তীতে এই কৌশিক জালিকার মাধ্যমে রক্ত কোষে প্রবেশ করে এবং কোষ এই অক্সিজেন যুক্ত রক্ত থেকে অক্সিজেন পেয়ে থাকে। ধমনীর পর এবার দেখব আমরা শিরা। যেসব রক্তনালীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাদের শিরা বলে। তবে পালমোনারি শিরা এর ব্যতিক্রম, এর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে বলে এটিকে শিরা বলা হয়। তবে এই শিরা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। শিরার প্রাচীর ধমনীর মতো 3টি স্তরে গঠিত হলেও প্রাচীর বেশ পাতলা এবং গহ্বরটি বড়। শিরায় কপাটিকা থাকায় শিরা দিয়ে রক্ত ধীরে ধীরে একমুখে প্রবাহিত হয়। ধমনী প্রান্তের কৌশিক জালিকাগুলো ক্রমশ একত্রিত হয়ে প্রথমে সূক্ষ্ম শিরা বা উপশিরা গঠন করে। উপশিরাগুলো পরস্পর মিলিত হয়ে পরে শিরা গঠন করে। কতগুলো শিরা মিলে মহাশিরা গঠন করে। এভাবে শিরা কৌশিক জালিকা থেকে শুরু হয় এবং হৃৎপিণ্ডে শেষ হয়। তো উপরে 3.9 যে চিত্রটি রয়েছে, এখানে আমরা শিরার চিত্রটা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই শিরার প্রাচীর বেশ পাতলা এবং এর যে গহ্বর এটি হচ্ছে বেশ প্রশস্ত। তবে শিরার অভ্যন্তরে অর্থাৎ গহ্বরের মাঝে কপাটিকা দেখা যায়। আর শিরা যেহেতু দেহের সকল অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে বয়ে নিয়ে আসে, এজন্য সাধারণত দেহের অভ্যন্তরের সকল কৌশিক জালিকা থেকে শুরু হয়ে হৃৎপিণ্ডে এসে শিরার সমাপ্তি ঘটে এবং আমরা জানি যে প্রত্যেকটি কোষে শ্বসন বিক্রিয়া সংঘটিত হয়
এই শ্বসন বিক্রিয়ায় অক্সিজেন দ্বারা গ্লুকোজ জারিত হয়। এরপরে একটি চিত্র রয়েছে এখানে, চিত্র 3.12 মানবদেহের রক্ত সঞ্চালন। এই চিত্রটি যদি লক্ষ্য করো তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে যে মানবদেহের রক্তগুলো কোথায় থেকে কোন দিকে যাচ্ছে এবং কখন অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হচ্ছে এবং কখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তে পরিণত হচ্ছে, জারিত হয় এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সেই উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গুলো শিরার রক্তে যুক্ত হয়, ফলে এই রক্তগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে এসে পৌঁছে এবং সেখান থেকে আবার এই রক্ত ফুসফুসে যায়, সেখানে পরিশোধিত হয় এবং পরবর্তীতে আবার এটি অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হয়। এভাবে মূলত আমাদের দেহের ধমনী এবং শিরা পর্যায়ক্রমে রক্তকে দেহের সারা শরীরে অবিরামভাবে পরিবহন করে থাকে। এরপর কৌশিক জালিকা, ধমনী ও শিরার সংযোগস্থলে অবস্থিত কেবল এক স্তরে বিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত যেসব সূক্ষ্ম রক্তনালী জালকের আকারে বিন্যস্ত থাকে সেগুলোকে কৌশিক জালিকা বলে। এগুলো মূলত জালকের মতো সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো রক্তনালিকা। কৌশিক জালিকার রক্ত ও কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা পুষ্টি দ্রব্য, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, রেচন ইত্যাদি পদার্থ ইত্যাদির আদান প্রদান ঘটে। অর্থাৎ প্রত্যেকটা কোষের চারপাশে কৌশিক জালিকা অবস্থান করে এবং কৌশিক জালিকা থেকে কোষে ব্যাপন প্রক্রিয়ায় বিভিন্ন বস্তুর আদান প্রদান ঘটে। কোষে যেমন অক্সিজেন কৌশিক জালিকা হতে প্রবেশ করে, ঠিক একই রকম ভাবে কোষ থেকে কার্বন ডাই অক্সাইড একই রকম ব্যাপন প্রক্রিয়ায় কোষ হতে কৌশিক জালিকায় প্রবেশ করে। পরবর্তীতে কৌশিক জালিকা হতে শিরা, শিরা হতে হৃৎপিণ্ডে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বাহিত হয়। অপরদিকে হৃৎপিণ্ড হতে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনী, শাখাধমনী ইত্যাদি রক্তনালিকার মাধ্যমে বাহিত হয়ে সর্বশেষ কৌশিক জালিকায় এসে ধমনীর সমাপ্তি ঘটে। পরবর্তীতে কৌশিক জালিকা থেকে সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার কোষে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে। এভাবে মূলত মানব দেহে পর্যায়ক্রমে রক্তগুলো একবার কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে, আবার অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হচ্ছে। তাহলে এখন আমরা লক্ষ্য করব চিত্র 3.11 হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। এই চিত্রটা ভালো করে লক্ষ্য করো, অনেক সময় পরীক্ষা আসবে যে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো বা চিহ্নিত চিত্র অঙ্কন করো, অথবা শুধু হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করো, এরকম প্রশ্ন আসলেও এই চিত্রটা দিলে আমাদের হবে। তো এই চিত্রটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হৃৎপিণ্ডের উপরের দিকে রয়েছে যথাক্রমে ডান এবং বাম অলিন্দ, আর নিচের দিকে রয়েছে ডান এবং বাম নিলয়। এখন অলিন্দ হতে নিলয়ে এর মাঝে রয়েছে কপাটিকা। যথাক্রমে ডান এবং বাম দুটি অলিন্দ থেকে নিলয়ে যখন রক্তগুলো আসে এই কপাটিকা খুলে যায়, তখন রক্ত অলিন্দ হতে নিলয়ে চলে আসে। আবার রক্ত যখন অলিন্দ হতে নিলয়ে চলে আসার পরপরই কিন্তু কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, ফলে আর রক্ত বিপরীতভাবে আর ফিরে আসতে পারে না। এরপর যখন আবার নিলয় সংকুচিত হয়, অর্থাৎ নিলয়ের যখন সিস্টল হয়, তখন লক্ষ্য করো যে নিলয় থেকে আরেক ধরনের আরো দুটি কপাটিকা রয়েছে, এদিকে বলা হয় অর্ধচন্দ্রাকার কপাটিকা বা সেমিলুনার বাল্ব। এই কপাটিকাগুলো তখন খুলে যায়, যার ফলে রক্তগুলো তখন নিলয় হতে যথাক্রমে পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে যায় ফুসফুসে, আর মহাধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে প্রবাহিত হয়। তো এই চিত্রটা খুব ভালো করে লক্ষ্য করে, এখানে অ্যারো চিহ্নের মাধ্যমে রক্তের গতিপথ বোঝানো হচ্ছে, রক্ত কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। প্রথমে যদি আমরা নীল অংশটুকু খেয়াল করি তাহলে আমরা দেখব নীল অংশটুকু হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়,
এখানে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরার মাধ্যমে রক্তগুলো প্রথমে অলিন্দে আসে, অর্থাৎ ডান অলিন্দে। পরবর্তীতে এখান থেকে রক্ত চলে যায় ডান নিলয়ে। যেহেতু এগুলো দেহের বিভিন্ন অংশ থেকে শিরার মাধ্যমে এসেছে, তাই এগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তো এই নিলয় হতে এরপর রক্তগুলো চলে যায় ফুসফুসে। যেহেতু দুটি ফুসফুস, এজন্য এই নিলয় হতে ধমনির মাধ্যমে বিভক্ত হয়ে দুটি ফুসফুসে রক্তগুলো চলে যায়। এরপর ফুসফুসে পরিশোধিত হয়। এরপরে যদি আমরা লক্ষ্য করি বাম অলিন্দ এবং বাম নিলয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাম অলিন্দে দেহের বিভিন্ন অংশ হতে বাম অলিন্দে মূলত ফুসফুস হতে পরিশোধিত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে এবং সেখান থেকে রক্ত এরপর বাম নিলয়ে প্রবেশ করে। একই রকম ভাবে কপাটিকাগুলো খুলে যায়, তারপর নিলয়ে প্রবেশ করে এবং নিলয় থেকে পরবর্তীতে অর্ধচন্দ্রাকার কপাটিকা খুলে যায় এবং সেখান থেকে রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়। তো এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে একই সময়ে কিন্তু উপরের দুটি অংশ অর্থাৎ অলিন্দ প্রসারিত হয়, যার ফলে রক্তগুলো প্রথমে অলিন্দে প্রবেশ করে, এরপর অলিন্দ সংকুচিত হওয়া শুরু করে, যার ফলে অলিন্দের চাপে যে কপাটিকা দুটি রয়েছে অর্থাৎ অলিন্দ হতে নিলয়ে রক্তগুলো প্রবেশ করে, কপাটিকাগুলো খুলে যায় এবং রক্তগুলো তখন অলিন্দ হতে নিলয়ে চলে আসে। এরপর আবার কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়। এরপর যখন নিলয়ের সংকুচন হয় তখন আবার এই অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো খুলে যায়, ফলে দুটি নিলয় থেকে রক্তগুলো এই দুই কপাটিকা পার হয়ে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। অর্থাৎ প্রথমে অলিন্দগুলো দুটি একসাথে প্রসারিত হয়, রক্তগুলো অলিন্দে আসে, এরপর আবার নিলয়ে প্রসারিত হয়, অলিন্দ সংকুচিত অবস্থা থাকে তখন এবং রক্তগুলো তখন অলিন্দ হতে নিলয়ে আসে। অর্থাৎ দুই পাশেই কার্যক্রমগুলো একই সাথে চলে। চিত্র 3.12 মানবদেহের রক্ত সংবহন। এটা যদি লক্ষ্য করি আমরা তাহলে দেখতে পারবো যে একেবারে মাঝখানে অবস্থিত হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, আর হৃৎপিণ্ডের দুই পাশে রয়েছে ফুসফুস। তো হৃৎপিণ্ডের দুইটা অংশকে দুটি কালার দ্বারা এখানে চিহ্নিত করা হয়েছে, একটি লাল আর একটি হচ্ছে নীল। লাল যে অংশটুকু দেখতে পাচ্ছি এগুলো মূলত অক্সিজেন যুক্ত রক্ত, আর নীল যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তো সাধারণত হৃৎপিণ্ডের যে ডান অলিন্দ এবং ডান নিলয়, এই দুটি অংশ সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে এবং সেই সাথে শিরা সমূহ, যে সমস্ত শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে রক্তগুলো সরবরাহ হয়, এই সমস্ত শিরা এবং ডান অলিন্দ এবং ডান নিলয় এরা সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। পরবর্তীতে আবার এই ডান নিলয় থেকে রক্ত যখন ফুসফুসে যায়, এটা মূলত ধমনী, যেহেতু আমরা জানি ধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে দেহের বিভিন্ন অংশে নিয়ে যায়, সেই সংজ্ঞা অনুযায়ী এটি হচ্ছে একটি ধমনী। কিন্তু এই ধমনী যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড হতে ফুসফুসে বহন করে, এজন্য এই ধমনীকে বলা হয় পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। এই ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। অপরদিকে লাল যে অংশটুকু এগুলো হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে, যেমন আমরা দেখতে পাচ্ছি মাথা ও হাতের মধ্যকার রক্ত জালিকা, এরপর নিচের দিকে যেমন পায়ের মধ্যকার রক্ত জালিকা। তো এই সমস্ত অংশের যে রক্ত জালিকাগুলো আমরা জানি প্রত্যেকটা কোষের চারপাশে যে কৌশিক জালিকাগুলো থাকে, এগুলো থেকে মূলত আস্তে আস্তে একটার পর একটা যুক্ত হয়ে আস্তে আস্তে বড় একটি শিরায় পরিণত হয়। তো হৃৎপিণ্ড হতে রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীর মাধ্যমে
দেহের সর্বত্র পরিবাহিত হয় এবং এগুলো মূলত অক্সিজেন যুক্ত রক্ত। আর ফুসফুসে যে কার্বন ডাইঅক্সাইড রক্তগুলো প্রবেশ করে সেগুলো ফুসফুসে প্রবেশ করার পর ফুসফুসে আবার গ্যাসীয় বিনিময় হয়, যার ফলে আমরা যখন শ্বাস ত্যাগ করি তখন সেই কার্বন ডাইঅক্সাইড পরিবেশে চলে যায়। আবার আমরা পরিবেশ থেকে যখন প্রশ্বাস অর্থাৎ শ্বাস গ্রহণ করি তখন অক্সিজেন গ্রহণ করি। সে অক্সিজেন ফুসফুসে গ্যাসীয় বিনিময়ে অংশগ্রহণ করে এবং সেখান থেকে কৌশিক জালিকা, সেখান থেকে আবার রক্তের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যায়। এরপর এই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্তগুলো হৃৎপিণ্ডে প্রবেশ করে, হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে। তাহলে ফুসফুসের যে নালিকার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে বহন করে এগুলো মূলত শিরা, যেহেতু এগুলো ফুসফুস হতে হৃৎপিণ্ডে রক্ত বহন করে নিয়ে আসে। আর হৃৎপিণ্ডে যে সমস্ত নালিকা রক্ত বহন করে নিয়ে আসে তাদেরকে বলা হয় শিরা। কিন্তু এগুলো শিরা হলেও এগুলো কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, তাই এদেরকে বলা হয় ফুসফুসীয় শিরা বা পালমোনারি শিরা। এই শিরাগুলোর মাধ্যমে রক্ত ফুসফুস হতে বাম অলিন্দে প্রবেশ করে, এরপর বাম অলিন্দ হতে বাম নিলয়, পরবর্তীতে বাম নিলয় হতে দেহের সমগ্র অঞ্চলে রক্ত পরিবাহিত হয়। এই চিত্র দ্বারা আমরা মূলত দেহের অভ্যন্তরে কিভাবে রক্তগুলো পরিবাহিত হচ্ছে এবং দেহের কোন অংশ অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, অর্থাৎ কোন নালিকাগুলো অক্সিজেন যুক্ত রক্ত বহন করে এবং কোন নালিকাগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, এগুলো আমরা বুঝতে পারছি। একই সাথে আমরা আরো বুঝতে পারলাম যে ধমনী এবং শিরার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আবার কিছু ব্যতিক্রমও রয়েছে, যেমন পালমোনারি ধমনী বা পালমোনারি শিরা। তো এগুলো বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে। এরপর আমরা দেখব হচ্ছে ৭৪ পৃষ্ঠায় হৃৎপিণ্ডের কাজ। আমরা ইতিপূর্বে জেনেছি মানুষের রক্ত সংবহন তন্ত্র হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৌশিক জালিকা নিয়ে গঠিত। মানুষের হৃৎপিণ্ড অবিরাম সংকুচিত ও প্রসারিত হয়ে ধমনী ও শিরার মাধ্যমে রক্ত সংবহন করে। হৃৎপিণ্ড পাম্পের মতো নির্দিষ্ট তালে ও ছন্দে সংকুচিত এবং প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনে হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল এবং স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টোল বলে। অর্থাৎ হৃৎপিণ্ডের সংকোচন আমি কিছুক্ষণ আগে যেটা বললাম তাকে বলা হয় সিস্টোল, আর হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। উল্লেখ্য, অলিন্দে যখন সিস্টোল হয়, নিলয় তখন ডায়াস্টোল অবস্থায় থাকে। মানবদেহের রক্ত সংবহন ৩.১২ চিত্রে দেখানো হয়েছে। আচ্ছা, এই হলো হৃৎপিণ্ডের কাজ। হৃৎপিণ্ডের কাজ এখানে খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে, এছাড়াও আরো অনেক কাজ কিন্তু আমরা নিজেরা এখন ব্যাখ্যা করতে পারবো। তারপর দেখব হার্টবিট। আমরা আগে জেনেছি হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্পের মতো দেহের ভিতরে সারাক্ষণ ছন্দের তালে স্পন্দিত হয়। হৃৎপিণ্ডের এই স্পন্দনকে হৃৎস্পন্দন বা হার্টবিট বলে। এই হৃৎস্পন্দনের মাধ্যমে হৃৎপিণ্ড আমাদের শরীরে রক্ত প্রবাহিত করে। হার্টবিট বা হৃৎস্পন্দন একটি জটিল বিষয়। মানুষের হৃৎপিণ্ড মায়োজেনিক, অর্থাৎ বাইরের কোনো উদ্দীপনা ছাড়া হৃৎপেশি নিজ থেকে সংকোচন ও প্রসারণের দ্বারা হৃৎস্পন্দন সৃষ্টি করে। অর্থাৎ হৃৎপিণ্ডের যে সংকোচন এবং প্রসারণ, এটি কিন্তু কোনো প্রাণীর ইচ্ছাধীন নয়, অর্থাৎ এটি স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত এবং প্রসারিত হয়ে থাকে। একটি হৃৎস্পন্দন হৃৎপিণ্ডে পরপর সংঘটিত ঘটনার সমষ্টিকে কার্ডিয়াক চক্র বলা হয়। তাহলে কার্ডিয়াক চক্র কি, এরকম প্রশ্ন যদি আসে তাহলে আমরা বলবো
একটি হৃদস্পন্দন হৃৎপিণ্ডে পর পর সংঘটিত ঘটনার সমষ্টিকে বলা হয় কার্ডিয়াক চক্র। হৃৎপিণ্ডের সংকুচন ও প্রসারণের ফলে রক্ত দেহের ভেতর গতিশীল থাকে। কার্ডিয়াক চক্র 4টি ধাপে সম্পন্ন হয়। এখন কার্ডিয়াক চক্র যে 4টি ধাপে সম্পন্ন হয় এগুলো আমাদের জানতে হবে। যেমন প্রথমে হয় অলিন্দের ডায়াস্টল। অলিন্দের ডায়াস্টল মানে অলিন্দের প্রসারণ। তারপর অলিন্দের সিস্টল মানে অলিন্দের সংকোচন। ঠিক যে সময় অলিন্দের সিস্টল হয়, অলিন্দের সিস্টল, এরপর হচ্ছে নিলয়ের সিস্টল, তারপর হচ্ছে নিলয়ের ডায়াস্টল। এই 4টি কার্ডিয়াক চক্র রয়েছে। কার্ডিয়াক চক্রে এই 4টি ধাপ আমরা ইতিমধ্যে কিন্তু বর্ণনা করেছি যে কখন কোন অংশগুলো ডায়াস্টল হয় এবং কখন কোন প্রকোষ্ঠ সিস্টল অবস্থায় থাকে। অর্থাৎ হৃৎপিণ্ডের যে 4টি প্রকোষ্ঠ, অলিন্দ 2টি এবং 2টি নিলয়, এগুলোর মধ্যে 2টি যেমন উপরের অলিন্দ এরা একসাথে প্রসারিত হবে, এদেরকে বলা হয় অলিন্দের ডায়াস্টল। এরপর আবার অলিন্দ সংকুচিত হবে, এদেরকে বলা হয় অলিন্দের সিস্টল। একই রকমভাবে নিলয়, নিচের যে 2টি প্রকোষ্ঠ এগুলোর সংকুচনকে বলা হয় নিলয়ের সিস্টল, আবার এদের প্রসারণকে বলা হয় নিলয়ের ডায়াস্টল। এই 4টি ধাপে কার্ডিয়াক চক্র সম্পন্ন হয়।